ভারত হাসিনা কার্ড খেলছে, বন্ধুত্ব চাইছে, এমন মনোভাব মানবে না বাংলাদেশ। দিল্লির বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ। আমরা আপনাদের সাথে সম্পর্ক রাখবো, তার মানে এই না আপনারা হাসিনা কার্ড খেলবেন আর বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইবেন। দুটো বিপরীতমুখী। দিল্লিতে পলাতক ফ্যাসিস্ট বক্তব্য রাখবে, একটা কঠিন, আমি মনে করি একটা চক্রান্তের বেড়াজাল বোনা হচ্ছে। রাজনীতি যেন চিকিৎসায় বিঘ্ন না ঘটায়, নজর রাখার আহ্বান প্রধানমন্ত্রীর। পেশাগত মান বজায় রাখার তাগিদ। আসুন আমরা সকলে মিলে এমন একটি চিকিৎসা বান্ধব বাংলাদেশ গড়ে তুলি, যেখানে দেশের প্রতিটি মানুষ মানসম্মত স্বাস্থ্য সেবা পাবে। তার ঐতিহ্য, পেশাগত সক্ষমতা ও মানবিক অঙ্গীকার ধারণ করে মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তারেক রহমানও আয়না ঘরে নির্যাতনের শিকার। নষ্ট করা হয়েছে অনেক আলামত, জানালেন চিফ প্রসিকিউটর। আজকের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আজকের যে জেআইসি সেলটি আমরা পরিদর্শন করেছি, তারই কোনো একটি কামরায় তাকেও কিন্তু সেখানে আনা হয়েছে, তার উপরে নির্যাতন করা হয়েছিল। জুলাইয়ের ইতিহাস যেন দলীয়করণ হয়ে না যায়। আন্দোলনের অনেক কিছুই নেই জাদুঘরে, অভিযোগ নাহিদের। রোম বিমানবন্দরে মানবেতর সময় পার করছেন বিমান বাংলাদেশের 260 যাত্রী। রবিবারের মধ্যে ফেরানোর আশ্বাস মন্ত্রীর। বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত এখন 3 সশস্ত্র গোষ্ঠীর ডেঞ্জার জোন। আলীকদম থানচি দিয়ে আসছে ভারী অস্ত্র। স্বাগত নিউজ 24 সংবাদের সঙ্গে আমরা দুজন আছি। আমি জান্নাতুল সাদিয়া এবং আমি ফয়সাল মাহমুদ রয়েছি আপনাদের সাথে। দর্শক, দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। ভারত একদিকে হাসিনা কার্ড খেলবে, আরেকদিকে বাংলাদেশের বন্ধুত্ব চাইবে, তা হতে পারে না, মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এদিকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, ভারতে শেখ হাসিনাকে বক্তব্য দিতে দেয়া বন্ধুত্বের সম্পর্কের পরিপন্থী। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই অভ্যুত্থানের 2 বছর পূর্তির আলোচনা সভায় এসব কথা বলেন তারা। একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট ভবনে ফ্যাসিস্ট সরকার পতনে শিক্ষকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা আয়োজনে ঢাবি সাদা দল ও ইউট্যাব। আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে আয়োজনে উপস্থিত হন জুলাই শহীদ আবু সাঈদ, মীর মুগ্ধ, ওয়াসিম আকরাম, সাজিদ সহ অনেকে স্বজনরা। মৃত্যু মতো আমি বেঁচে আছি। আমার ছেলের এক মুহূর্তের জন্য, আমি এক মুহূর্তের জন্য, এক সেকেন্ডের জন্য ভুলতে পারি না। মানুষের যে সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার আছে, সরকার যেন ওগুলো নিশ্চিত করে। বিচার কার কাছে যাবে এখন? বিচার চাওয়ার এখন সুযোগও নাই। এই সরকার আসছে কয়দিন হয়েছে, এই সরকারকে সুযোগ দিতে হবে, আমাদেরকে সহযোগিতা করতে হবে। দেশকে বদলাতে হলে সবার আগে নিজেকে বদলাতে হবে। আয়োজনে উঠে আসে ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ লড়াইয়ের কথা। আজ আমাদের মাঝে উপস্থিত আছেন সেই সব শহীদ জননী ও শহীদ পরিবারের সদস্যবৃন্দ, যাদের সন্তানদের বুকের তাজা রক্তের বিনিময়ে 24 জুলাইয়ের আমরা অর্জন করেছি আমাদের নতুন বিজয়ের ইতিহাস। ঘৃণার বহিঃপ্রকাশ ঘটেছে শেখ হাসিনার ক্ষেত্রে। ঘৃণার কারণে তিনি 75 বছর পুরনো দলটির নেতা সমস্ত আশেকার মুরিদানদের ফেলে রেখে পালিয়ে গেছেন। অনুষ্ঠানে উঠে আসে প্রতিবেশী দেশ ভারতের সাম্প্রতিক আচরণের কড়া সমালোচনা। সাম্প্রতিক দিল্লিতে একটি আন্তর্জাতিক সংগঠন সেখানে একটি প্রোগ্রাম করছেন, সেখানে পলাতক ফ্যাসিস্ট বক্তব্য রাখবে। আমরা প্রতিবাদ করেছি, সরকারও প্রতিবাদ করেছে, কিন্তু তারা বললেন যে এটা সরকারের কিছু করার নাই, এটা একটি আলাদা প্রতিষ্ঠান। একটা কঠিন, আমি মনে করি একটা চক্রান্তের বেড়াজাল বোনা হচ্ছে। আশা করি ভারতীয় কর্তৃপক্ষ, ভারত সরকার বিষয়টি বুঝবেন। আমরা কখনো আওয়ামী লীগ হতে পারবো না। আমরা বাংলাদেশের স্বার্থকে সমুন্নত রেখে on the basis of mutual dignity and respect and on the basis of the sovereign equality আমরা আপনাদের সাথে সম্পর্ক রাখবো। তার মানে এই না আপনারা হাসিনা কার্ড খেলবেন আর বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইবেন। দুটো বিপরীতমুখী। বক্তারা বলেন, 24-এর গণ অভ্যুত্থান কোনো বিচ্ছিন্ন আন্দোলন নয়, এর নেপথ্যে ছিল দীর্ঘ বঞ্চনা আর ত্যাগের এক বিশাল অধ্যায়। এই গণ অভ্যুত্থানে যে আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা। রাজনৈতিক সংশ্লিষ্টতা যেন চিকিৎসকদের পেশাদারত্বে বাধা না হয়ে দাঁড়ায়, সে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সংসদ ভবনের এলটি হলে ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে অংশ নেন তিনি।
বলেন, জ্বালানি খাত নিয়ে একটি গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে। অনুষ্ঠানে ডাক্তার জুবাইদা রহমানও যোগ দেন। চিকিৎসকদের পেশাগত মান রক্ষার তাগিদ দেন তিনি। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে আয়োজন করা হয় চিকিৎসক সমাবেশ। যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডাক্তার জুবাইদা রহমান। নানা আয়োজনে উদযাপিত হয় সংগঠনটির দীর্ঘ পথ চলা। অনুষ্ঠানে একটি উক্তি দিয়ে বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী। বলেন, চিকিৎসা সেবার মান উন্নত না হলে কেবল অবকাঠামোর উন্নয়ন দিয়ে সুফল মিলবে না। চিকিৎসকগণ যদি সেবার মানসিকতা নিয়ে নিজেদেরকে নিবেদিত না রাখেন, তাহলে এই অবকাঠামোগত উন্নয়ন দিয়ে কিন্তু আমাদের সফলতা আসবে না। আসুন আমরা সকলে মিলে এমন একটি চিকিৎসা বান্ধব বাংলাদেশ গড়ে তুলি, যেখানে দেশের প্রতিটি মানুষ মানসম্মত স্বাস্থ্য সেবা পাবে এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশমুখী হবে না। সরকার প্রধান বলেন, একটি গোষ্ঠী জ্বালানি খাত নিয়ে অপপ্রচার চালাচ্ছে। আমরা এর মধ্যে কাজ শুরু করেছি। আমরা কাজ করেছি যে এই যে অপরিকল্পিত প্ল্যান যেগুলো ছিল, যা আমাদের জ্বালানি খাতকে একটা বিপদের মুখে ফেলে দিয়েছে, কিভাবে সেটিকে সঠিক করে নিয়ে আসতে পারি, আমরা কিভাবে এমন একটি পরিকল্পনা আমরা উপস্থাপন করতে পারি যা বাস্তবায়নের মাধ্যমে এই পেট্রোল বলুন, গ্যাস বলুন বা সামগ্রিকভাবে জ্বালানি খাত বলুন, এর থেকে দেশ এবং দেশের মানুষকে ধীরে ধীরে আমরা সংকট থেকে ধীরে ধীরে আমরা বের করতে পারি। চিকিৎসকদের পেশাগত মান রক্ষার উপর গুরুত্ব আরোপ করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডক্টর জুবাইদা রহমান। তার ঐতিহ্য, পেশাগত সক্ষমতা ও মানবিক অঙ্গীকার ধারণ করে ভবিষ্যতেও চিকিৎসকদের কল্যাণ, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হবে, এমন আহ্বান উঠে আসে ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে। আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা। জুলাই অভ্যুত্থানে শহীদ ও গুরুতর আহত 10 জনের পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে সরকার প্রধানের তেজগাঁও কার্যালয়ে এসব নিয়োগপত্র হস্তান্তর করেন তিনি। পাশাপাশি অভ্যুত্থানে অংশ নেয়া 2 যোদ্ধাকে সিএনজি চালিত অটোরিকশা ও 2টি প্যাডেল চালিত রিকশা উপহার দেন প্রধানমন্ত্রী। জুলাই শহীদ ও আহতদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়নের চেষ্টা অব্যাহত রাখার অঙ্গীকারও করেন সরকার প্রধান। প্রধানমন্ত্রী তারেক রহমানও আয়না ঘরে নির্মম নির্যাতনের শিকার, যার পর্যাপ্ত তথ্য প্রমাণ রয়েছে, এমনটি জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। সকালে এসব গোপন বন্দিশালা পরিদর্শনে যান ট্রাইব্যুনালের বিচারক ও আইনজীবীরা। চিফ প্রসিকিউটর জানান, 5 আগস্টের পর নির্যাতনের অনেক আলামতই নষ্ট করে ফেলা হয়েছে। পতিত সরকারের 17 বছরের শাসনামলের নির্যাতনের চিত্র ফুটে উঠেছে র্যাবের টিএফআই ও ডিজিএফআই এর জিআইসি সেলের ভেতরের চিত্র সামনে আসার পর, যা পরিচিতি পেয়েছে আয়নাঘর নামে। আওয়ামী লীগ সরকারের পতনের পর গুম খুনের বিচার শুরু হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। বেরিয়ে আসতে শুরু করে আর্তনাদ ও নির্যাতনের গল্প। কারো প্রাণ গেছে, কেউ শত নির্যাতন সহ্য করে 5 আগস্টের পর ফিরে এসেছেন জীবনের গুরুত্বপূর্ণ সময় হারিয়ে। ডিজিএফআই এর গোপন বন্দিশালা পরিদর্শন করলেন ট্রাইব্যুনালের বিচারক, প্রসিকিউশন ও আসামি পক্ষের আইনজীবীরা। চিফ প্রসিকিউটর বলেন, এখানেই 1/11 উত্তাল সময়ে রাখা হয়েছিল বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে। 1/11 সময় আজকের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আজকের যে জেআইসি সেলটি আমরা পরিদর্শন করেছি, তারই কোনো একটি কামরায় তাকেও কিন্তু সেখানে আনা হয়েছে, তার উপরে নির্যাতন করা হয়েছিল। শুধু তারেক রহমানই নন, হুম্মাম কাদের চৌধুরী, ব্রিগেডিয়ার আজমি সহ অসংখ্য মানুষকে এখানে বন্দী করে রাখা হয়েছিল। সেখানে কি অমানবিকভাবে বন্দীদেরকে ধরে এনে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর রাখা হয়েছে, সেই নির্মম চিত্র আজকে এই পরিদর্শনের মধ্য দিয়ে কিছুটা অনুভব করা গেছে। এদিকে পরিদর্শন শেষে আসামি পক্ষের আইনজীবীরা দাবি করেন, বন্দীদের দেয়া সাক্ষ্যের সঙ্গে মিল নেই এই আয়নাঘরের। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। জুলাইয়ের ইতিহাস যেন দলীয়করণ হয়ে না যায়, আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে
জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন তিনি। প্রশ্ন তোলেন জাদুঘরে উপস্থাপন করা ইতিহাস নিয়ে। বলেন আন্দোলনের গুরুত্বপূর্ণ অনেক কিছুই ঠাঁই পায়নি জাদুঘরে। জুলাই আন্দোলনের অন্যতম এক আইকনিক ছবি, সেই ছবির আদলে ভাস্কর্য, সামনে যেন এক জলজলে ইতিহাস। সবার জন্য খোলা জুলাই স্মৃতি জাদুঘর, কেউ অথৈ স্মৃতিতে ডুবন্ত, কেউ থমকে দাঁড়াচ্ছেন। দ্বিতীয় তলার একটি কক্ষে জুলাই শহীদ নারী ও শিশুদের বীরত্ব গাথা, আন্দোলন দেখতে গিয়ে নিহত, বাবার কোলেই গুলিতে শিশুর প্রাণহানি, এক একটি অসমাপ্ত জীবনের গল্প। আরও কত শত নাম আর তাদের ব্যবহৃত অনেক কিছু স্মৃতি, সবই রক্তাক্ত জুলাইয়ের দলিল। শুধু আন্দোলন নয়, জুলাই এক অসংখ্য পরিবারের কাছে হারানোর ইতিহাস। জুলাই আন্দোলনের শহীদদের ব্যবহৃত স্মৃতি, যেমন ঘড়ি, আইডি কার্ড, পোশাক, এগুলো দেখে অনেক খারাপ লেগেছে। তাদের আত্মত্যাগ যাতে মিলে না যায়, এটাই চাই। যারা শহীদ হয়েছে তাদেরকে আমরা বলবো না। আমরা সন্তানদেরকেই পাঠাইছি মূলত, যে তোমরা যাও, এভাবে চলতে পারে না, আমাদের বাচ্চাদেরকে মারতেছে, তোমরাও যাও। ঢাকা কলেজকে আমাদেরকে গেট থেকে বের করে তখন পুরো ঢেউয়ের মতো মেয়েরা বের হয়ে যায়। তো নারীদের যদি না থাকতো, শুধু ছেলেদের দিয়ে এটা সম্ভব হতো না। দেশে যদি আবারও ক্রান্তিকাল আসে, তাহলে নারীরা এই রাজপথে নামবে, নারীরা এই দেশের জন্য লড়বে। জাদুঘর পরিদর্শনে এলেন এনসিপি নেতারা, ঘুরে দেখলেন, জানালেন কিছু অভিযোগও। সীমান্তে আমাদের যে সকল ভাই বোনেরা হত্যাকাণ্ডের শিকার হয়েছে বিএসএফ ভারতীয় বাহিনী দ্বারা, প্রায় তাদের একটা তালিকা ছিল, ফেলানির একটা ভাস্কর্য ছিল, সেই জিনিসগুলো সরিয়ে ফেলা হয়েছে। এখানে যাতে কোনো ধরনের দলীয় ইতিহাস পরিণত না হয়, এটা একটা প্রকৃত ইতিহাস চর্চার জায়গা এবং একটা জাতীয় ইতিহাসের কেন্দ্রে যাতে আমরা এটাকে রাখতে পারি। বাংলাদেশে ফ্যাসিবাদে ভারতও জড়িত ছিল বলেন সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ। বিগত 16 বছরে যে ভারতীয় আগ্রাসন এদেশে ছিল, এই মোদী বিরোধী আন্দোলন, এই বিষয়গুলোকে আসলে সরিয়ে দেওয়া হয়েছে। হয়তো সরিয়ে দিয়ে মনে করতেছে এই সরকার ভারতের সাথে সম্পর্ক তারা ভালো রাখতে পারবে, কিন্তু ভারতের সাথে তো আমাদের সম্পর্ক ভালো বা মন্দের বিষয় না, সম্পর্কটা হওয়া উচিত মর্যাদাপূর্ণ। জুলাই স্মৃতি জাদুঘরে নিরাপত্তা বাড়ানোর তাগিদ দেন নাহিদ ইসলাম, দাবি জানান প্রয়োজনীয় লোকবল নিয়োগের। রাশেদ জায়খান, নিউজ 24, ঢাকা। পার্বত্য চট্টগ্রাম সীমান্তে নতুন ভূরাজনৈতিক সমীকরণ। ত্রিদেশীয় সীমান্ত এখন যেন 3 সশস্ত্র গোষ্ঠীর ডেঞ্জার জোন। অভিযোগ রয়েছে একজোট হয়ে আরাকান আর্মি, ইউপিডিএফ এবং কেএনএ। কেউ কেউ জানান বান্দরবানের আলীকদম ও থানচি হয়ে দেশে ঢুকছে ভারী অস্ত্র। মাসুদ আলাবনের 3 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্ব আজ। ক্যামেরায় ছিলেন মেহেদি হাসান সুমন। পার্বত্য চট্টগ্রামের এই অপরূপ প্রকৃতির অন্তরালে রয়েছে অস্ত্রের ঝনঝনানি আর পাহাড়ি সশস্ত্র গোষ্ঠীগুলোর আধিপত্য। অনুসন্ধানে দেখা গেছে সম্প্রতি আরাকান আর্মি, ইউপিডিএফ এবং কেএনএ পাহাড়ে নতুন করে অস্থিরতা তৈরি করতে একজোট হয়েছে। মিজোরাম ও আলীকদম সীমান্ত দিয়ে আসছে মাঝারি ও ভারী ধরনের আধুনিক মারণাস্ত্র। অনুসন্ধানের এক পর্যায়ে সন্ধান মেলে কেএনএফ এর এক প্রাক্তন সদস্যের। সম্প্রতি স্বাভাবিক জীবনে ফিরেছেন তিনি। বান্দরবানের রুমায় তার দেয়া গোপন স্থানে দীর্ঘ অপেক্ষার পর মুখোমুখি হয় নিউজ 24 এর ক্যামেরায়, জানান নানা চাঞ্চল্যকর তথ্য। 2005 সালে ওখানে চলে গেছে। আপনার ওয়াইফ সহ ছিলেন? ওয়াইফও ছিল। ভালো আচরণ করে নেয়, ভালো ট্রেনিং করছে। মিজোরাম থেকে অস্ত্রগুলো নিয়ে আসছে। কি অস্ত্র ছিল? অস্ত্র বলতে শটগান। কথা হয় জেএসএস ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরা আরো এক তরুণের সঙ্গে। প্রায় 5 বছর মতো থাকছে। ইন্ডিয়ার বর্ডার সাথে আপনার ওই বাংলাদেশ থেকা খাওয়া আছে না, ওই পারে এখানে জঙ্গলের মধ্যে ট্রেনিং দেয়। AK-47, LMG, তারপরে এই কার্বায়ন, M60, তারপরে আরো ওই 303। এদিকে বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে অস্ত্র হাতে নেয়া কেউ যদি সশস্ত্র পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে চান, তাদেরকে দেয়া হবে সব ধরনের সহায়তা। এ বিষয়ে জানতে যোগাযোগ করা হয় জেএসএস ও ইউপিডিএফ এর নেতাদের সঙ্গে। জেএসএস বলছে তাদেরকেও অস্ত্র ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরলে আপত্তি নেই। আমাদের আপত্তি না, আমরা তো সাধুবাদ জানাবো। তারা যদি নিরস্তর হয়। 3 সশস্ত্র গোষ্ঠীর জোটবদ্ধ হওয়ার বিষয়ে মন্তব্য করেন। বক্তব্যগুলো থাকবে না, সমস্যা সমাধান হয়, এগুলো থাকবে না। তো আর ইউপিডিএফ,
এই যে কি আছে না এত ফাতি, হ্যাঁ ইন্ডিয়া গণতান্ত্রিক সংস্কার কি আছে না, গণতান্ত্রিক ভাবে রাজনৈতিক ভাবে যদি এরা সমাধান করতে চায় সংস্কারের মাধ্যমে সম্ভব। ইউপিডিএফ এর মুখপাত্র বলেন, স্বাভাবিক জীবনে ফেরার ইচ্ছা তাদেরও আছে। জি জি জি, আমরা রাজি, ওগুলা বসার জন্য আমরা তো রাজি। স্বাভাবিক জীবনে ফিরে আসা তো এটা তো একটা লং প্রসেসিং বিষয়। তিনটা সংগঠন কি এক হয়েছেন এরকম একটা অভিযোগ শোনা যাচ্ছে। এই বিষয়টা আমার কাছে অবগত না। চুক্তি যদি সরকার বাস্তবায়ন না করে তখন একটু পূর্ণ বাস্তবায়নের জন্য আমাদের গণতান্ত্রিক লড়াই সংগ্রাম চালিয়ে যাবে। কেএনএফ, আরাকান আর্মি এবং ইউপিডিএফ এক হয়েছে এরকম একটা অপপ্রচার আমরা প্রতিনিয়ত জানতে পারছি। তবে কেএনএ, আরাকান আর্মি এবং ইউপিডিএফ এর এক হওয়ার বিষয়টি অপপ্রচার বলে জানান ইউপিডিএফ এর মুখপাত্র অঙ্গমার্মা। এই আত্মসমর্পণ যদি অব্যাহত থাকে তাহলে হয়তো এই অশান্ত পাহাড়ে একদিন শান্তি ফিরবে। মাসুদা লাবনী, নিউজ 24, বান্দরবান, রুমা। সরকার প্রধানের দায়িত্ব নেয়ার পর প্রথমবার বন্দর নগরী চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়ার পাশাপাশি অংশ নেবেন নানা কর্মসূচিতে। চট্টগ্রামের আগে কক্সবাজারে যাবেন তিনি। পরিদর্শন করবেন মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও মিডার কার্যক্রম। চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত 100 পরিবারকে নতুন করে ঘর নির্মাণ করে দিচ্ছে সরকার। এসব পরিবার এখন রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের অপেক্ষায়। তাদের হাতে ঘরের চাবি তুলে দেবেন সরকার প্রধান। সমুদ্রপাড়ে এক অনুষ্ঠানে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। 15 প্রতিবন্ধী শিশু ও ব্যক্তিকে আর্থিক সহায়তার চেক তুলে দিবেন। বন্যায় ক্ষতিগ্রস্ত 200 পরিবারকে দেবেন সহায়তা সামগ্রী। প্রধানমন্ত্রী ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় একটি মতবিনিময় সভা করবেন। পরে হাটহাজারীতে গিয়ে কবর জিয়ারত ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা তুলে দেবেন। সরকারের পক্ষ থেকে পুনর্বাসন করা হচ্ছে এবং হাটহাজারীতে সম্পূর্ণটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে আমাদের নেতার মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারকে একদম পূর্ণাঙ্গভাবে পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। শিশু প্রতিবন্ধী মানুষ তাদেরকে চেক বিতরণ করা হবে। এর বাইরেও জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা 200 বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ যারা আছে তাদেরকে ত্রাণ সামগ্রীও বিতরণ করা হবে। নগরের বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় সভাও করবেন দলীয় প্রধান তারেক রহমান। তিনি সরজমিনে এসে বন্যাপ্রীত এলাকা দেখবেন এবং হাজার হাজার বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের জন্য নির্দেশনা দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী এটাকে যদি দ্বিতীয় পর্যটন নগরী হিসাবে ঘোষণা দেয় তাহলে পর্যটন শিল্পে অনেক বাঁশখালী এই যে বীজটা অনেক বড় একটা ভূমিকা রাখবে। চট্টগ্রামে যাওয়ার আগে কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ বা মিডার কার্যক্রম পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। একটি মহল আবার দেশকে অস্থির করে তোলার চেষ্টা করছে, মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজনে এই কথা বলেন তিনি। পথচলা শুরু হয়েছে, দেশকে নতুন করে গড়ে তোলবার জন্য আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব কাজ শুরু করেছেন। চতুর্দিকে একটা নতুন করে দেশ গড়বার আন্দোলন শুরু করতে যাচ্ছেন। সেই সময় একটা মহল আবার দেশকে অস্থির করে তোলবার চেষ্টা করছে। সংসদে দাবি আদায় না হওয়ায় রাজপথে নেমেছে বিরোধী দল, এমনটি বলেছেন সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। সকালে রাজধানীর মিন্টু রোডে নিজ বাসভবনে বিভিন্ন দেশের কূটনীতিকদের নিয়ে এক আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন তিনি। বলেন, শহীদ পরিবারের প্রত্যাশা তুলে ধরতেই এই আয়োজন। জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেও মন্তব্য করেন জামায়াত ইসলামীর আমির। সরকার গঠনের পর আপনারা সবই দেখছেন, আমরা পুরানা বন্দোবস্তের বাইরে সরকারের কোনো কিছুই দেখতে পাচ্ছি না। কি দেখছি, কয়েকটা কার্ড বিতরণ দেখেছি, তাও নিজস্ব লোকদের মধ্যেই ম্যাক্সিমাম। এ নিয়েও আবার বিভিন্ন ধরনের কথা আছে। সারা দেশে ব্যবসায়িক সিন্ডিকেট ভেঙে দেয়া হবে, প্রান্তিক কৃষক যাতে লাভবান হয় সেই উদ্যোগ নেওয়া হচ্ছে, জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে ঝিনাইদহের শৈলকুপায় পাট ও পেঁয়াজের বাজার পরিদর্শন করেন তিনি। বলেন, কৃষকের স্বার্থ রক্ষায় সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। আইনে মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড রাখা হয়েছে বলেও জানান আইনমন্ত্রী।
যারা এই সিন্ডিকেট করে এই কিনবো না বলে কৃষককে ক্ষতি করার চেষ্টা করবে, আইনগতভাবে তারা দণ্ডের মুখোমুখি হবে। এখানে মজুতদারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। ইতালির রোমে বিমানবন্দরে আটকে আছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 260 জন যাত্রী। টরন্টো রোম ঢাকা রুটের ফ্লাইটের যাত্রীদের মধ্যে 170 জনই বাংলাদেশি। প্রায় 40 ঘন্টা ধরে আটকে পড়া যাত্রীরা বিমানবন্দরের মেঝেতে মানবেতর সময় পার করছেন। অনেকে অসুস্থ হয়ে পড়ছেন, খাবার সংকটও দেখা দিয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে যান্ত্রিক ত্রুটির কারণে BG 306 ফ্লাইটটি বিকল হয়ে পড়ে। এ বিষয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আশ্বস্ত করেছেন বিমানটি মেরামত শেষে রোববারের মধ্যে ঢাকায় পৌঁছাবেন যাত্রীরা। কেউ চেয়ারে, কেউ বা বিমানবন্দরের মেঝেতে মানবতর সময় পার করছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 260 যাত্রী। এর মধ্যে 170 জনই বাংলাদেশি পাসপোর্টধারী। এভাবে প্রায় 2 দিন পার করেছেন যাত্রীরা। দেখা দিয়েছে খাবার সংকট, লাগেজে ঔষধ থাকায় অসুস্থ হয়ে পড়ছেন কেউ কেউ। যাত্রীদের জানানো হয় বিমানের শীতাতপ ব্যবস্থা বিকল হয়ে পড়েছে। অনেক বাচ্চারা আছে যারা কিনা অলরেডি অসুস্থ হয়ে গেছে, বয়স্ক লোক অসুস্থ গেছে। এখানে যে কথা চলতেছে কিছু এয়ারপোর্ট অথরিটির সাথে, বাট তারা এখানে অসহায়, তারা বলছে আমাদের কিছুই করার নাই। এখন ওনারা বলতেছে যে আপনারা হচ্ছেন EU কান্ট্রির বাইরে, তাই আপনারা এই সুবিধা পাবেন না। আমাদের এই যে মানবতার জীবনযাপন করছে এখানে আমরা তো উদ্বাস্তের মতো রয়ে গেছি। আমাদের নাই কোনো থাকার জায়গা, বসার জায়গা, শোয়ার জায়গা। বাংলাদেশ সময় শুক্রবার সকাল 7টায় যান্ত্রিক ত্রুটির খবর পাওয়া যায়। এই ঘটনায় দুঃখ প্রকাশ করে বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রী বলেন, রবিবারের মধ্যে বিমান মেরামত করে যাত্রীদের নিয়ে আসা হবে। যে বিমানটিতে আমাদের যন্ত্রাংশ এবং ইঞ্জিনিয়ার তারা টেক অফ করেছে আজকে 1:35-এ, তারা ইনশাল্লাহ আজকে 11টার সময় ল্যান্ড করবে। আমাদের কাজই হলো প্যাসেঞ্জারের সুবিধা দেওয়া। যাক, সাময়িক তাদের অসুবিধা হয়েছে, এটা আমরা স্বীকার করছি, কিন্তু এখন আশা করি আপাতত অসুবিধা নেই, কালকের মধ্যে ইনশাল্লাহ চলে আসবে। বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ জানায়, প্রকৌশলী দল খুচরা যন্ত্রাংশ নিয়ে রোমের উদ্দেশ্যে ঢাকা থেকে রাতে যাত্রা করেছে। রবিবার সকাল 9টায় রোমে পৌঁছাবে দলটি। মেরামত করতে 3 ঘন্টা সময় লাগতে পারে। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী অংশগ্রহণ করবে বলে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। শনিবার রাতে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানায় দলটি। বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের সভাপতিত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনার পর সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয় বাংলাদেশ জামায়াতে ইসলামী রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করবে। এ লক্ষ্যে কাল 11 দলীয় ঐক্যের শীর্ষ বৈঠক আহ্বান করা হয়েছে। বিরোধী দলের প্রার্থী দেওয়ার বিষয়টি 11 দলীয় ঐক্যের বৈঠকে চূড়ান্ত করা হবে। এবার জানাবো আন্তর্জাতিক সংবাদ। ভারতের ঝাড়খণ্ডে জেপিএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে আন্দোলন অব্যাহত রেখেছেন চাকরি প্রার্থীরা। দ্বিতীয় দফা বৈঠকে সরকার দ্রুত সমাধানের আশ্বাস দিলেও অনশন ও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। বিতর্কিত 14তম জেপিএসসি পরীক্ষা বাতিল সহ বিভিন্ন দাবি তাদের। ঝাড়খণ্ডের রাঁচির জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামে 2 সপ্তাহ ধরে চলছে চাকরি প্রার্থীদের অনশন কর্মসূচি। দীর্ঘদিনের এই অনশনে অসুস্থ হয়ে পড়েছেন ছাত্রনেতা রাহুল ক্রান্তি। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত রাঁচি সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যেই আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল রাজ্য সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে। বৈঠক শেষে রাজ্যের মন্ত্রী দীপিকা পান্ডে সিং জানান, পরীক্ষার্থীরা নিয়োগ প্রক্রিয়ায় বিভিন্ন অসঙ্গতি ও অনিয়মের অভিযোগ বিস্তারিতভাবে তুলে ধরেছেন। সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলেও জানান তিনি। পরীক্ষার্থীরা লিখিতভাবে অভিযোগ জমা দেবে, সেটা মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হবে। আশা করি ফলাফল আসবে। তবে এই আশ্বাসে সন্তুষ্ট নয় আন্দোলনকারীরা। ছাত্র প্রতিনিধিদের ভাষ্য, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন ও অনশন কর্মসূচি অব্যাহত থাকবে। তাদের প্রধান দাবি, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বিতর্কিত 14তম জেপিএসসি পরীক্ষা বাতিল করতে হবে।
এর আগে প্রথম দফার আলোচনায় কোনো সমাধান না হওয়ায় নতুন করে এই বৈঠকের আয়োজন করা হয়। এদিকে ছাত্রনেতা দেবেন্দ্রনাথ মহতো সহ কয়েকজন আন্দোলনকারী এখনো অনশন চালিয়ে যাচ্ছেন। শিক্ষার্থীরা সতর্ক করেছেন, আগামী রোববারের মধ্যে দাবি মানা না হলে 10 আগস্ট পরিকল্পিত বিধানসভা মিছিল কর্মসূচি বাস্তবায়ন করা হবে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। এই ছিল নিউজ 24 সংবাদে। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv-তে। এরপর রাত 11টায় RICL জনতন্ত্র গণতন্ত্র দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।